পয়সাওয়ালা ধনীরা যে মানবাধিকার কাজ করবে তা নয়। আসলে মানবাধিকার কাজ যে আসে চেতনা থেকে। আপনি ধনবান কখন হবেন তখন মানবাধিকার করবেন। আসসালামু আলাইকুম। দিগন্তের বার্তা 24.com এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুধী দর্শক, দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি সাবিহা এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি, একজন সমাজসেবক এবং মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিদ চৌধুরী। দর্শক, চলুন কথা না বাড়িয়ে পরিচিত হয়ে নিই তার সাথে। ভাইয়া, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের দিগন্তের বার্তা 24.com এর বিনোদন আড্ডায়। কেমন আছেন? ধন্যবাদ সাবিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী দেখছেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, শুরুতে একটু জানতে চাইবো, আপনি তো একজন মানবাধিকার কর্মী এবং এই কাজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তো কখন থেকে আপনার এই কাজের শুরুটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে কলেজ লেভেল থাকতে আমি সবসময় মানবাধিকার কাজগুলো করতে চেষ্টা করতাম। মানুষের বিভিন্ন রকম সেবা করার জন্য বা রক্তদান কর্মসূচি এগুলো করতাম। তো একসময় এগুলো করতে করতে গিয়ে আমি একটা মানবাধিকার সংস্থার সাথে জড়িত হই, চট্টগ্রামের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ওইটার সাথে সম্পৃক্ত হই। তো প্রথম পর্যায়ে আমি সদস্য হিসেবে থেকে পরে আমি সাংগঠনিক সম্পাদক হই। এখন বর্তমানে আমি সার্ক মানবাধিকার চট্টগ্রাম অঞ্চলের সভাপতি হিসেবে আছি। এই দীর্ঘ প্রায় 16 বছর ধরে আমি বিভিন্ন মানবাধিকার কাজ করি, আর 12 বছর ধরে আমি সার্ক মানবাধিকারের সাথে আছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পরবর্তী প্রশ্ন, মানবাধিকারের যে কাজগুলো, এগুলো আমরা সচরাচর জেনে থাকি বিত্তশালীরাই এই কাজগুলো করে থাকেন। তো সেক্ষেত্রে শুধু কি উচ্চবান্যা এই কাজগুলো করতে পারবেন, বা যারা আর্থিকভাবে সেভাবে ক্যাপাবল না, তো তারাও কি এই কাজগুলো করতে পারবে কিনা? আসলে একটা জিনিস জানা উচিত যে শুধু পয়সাওয়ালা ধনীরা যে মানবাধিকার কাজ করবে তা নয়। আসলে মানবাধিকার কাজ যে আসে চেতনা থেকে। আপনি ধনবান কখন হবেন তখন মানবাধিকার করবেন বা তখন উপকারী কাজ করবেন, সেই ধরনের বিষয় নয়। বিষয়টা হলো যে আপনি কখন মানুষের পাশে দাঁড়াবেন। আমি শুধু সে আনোয়ারার একজন ট্যাক্সিওয়ালাকে চিনতাম, ট্যাক্সি ড্রাইভার। তখন সময়কার আজ থেকে 10 বছর 12 বছর আগে উনি প্রথম আলোতে এসেছিলেন নিউজে, যে উনি উনি প্রত্যন্ত অঞ্চল গ্রাম থেকে ওনার সিএনজিতে করে উইদাউট ভাড়ায় চিটং মেডিকেলে সেবা দিতেন। সপ্তাহে একটা দিন উনি কোনো ভাড়া নিতেন না রুগীদেরকে, এবং ওনার গাড়ি ছিল চট্টগ্রাম। তো গ্রাম গাড়িগুলো শহরে ঢুকতে পারতো না বিদায় উনি চিটাগাং জেলা প্রশাসক থেকে অনুমতি নিয়ে এই কাজটা করতেন। এই যে গরিব একটা মানুষ, অসহায় মানুষকে আনোয়ারা থেকে শহরে আনতেন, এটি কিন্তু একটা অনেক বড় বিষয়বস্তু। এটার জন্য পয়সা আলা হতে হয় না। তা আমরা কখন পয়সা আলা হবো সেই চিন্তা করবো না। আমরা হচ্ছে আসলে যারা সচরাচর এই ধরনের দান করে, দান সদগা, আর ইসলামের সদগা জিনিসটা অনেক বড় বিষয়বস্তু। আপনাকে সদগা করতে হবে। সদগা করতে করতে যদি একসময় দেখেন যে আপনার চেতনাটা অনেক বড় হয়ে গেছে, তখনই আপনি নিজের থেকে প্রসারিত হতে থাকবেন। আপনি ইনকাম করছেন অল্প, কিন্তু সেখান থেকে কোনো দান করছেন না, আপনি আত্মকেন্দ্রিক, তাহলে আত্মকেন্দ্রিক জীবনের আপনার সফলতা নেই। পৃথিবীতে আত্মকেন্দ্রিক জীবনের কোনো ব্যাখ্যা নেই। আর এই ব্যাখ্যাটা থেকে আপনি বড় হতে হলে আপনি দেখবেন আপনার এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আপনার সকাল বিকেল আপনার কাছে হাত পাচ্ছে, আপনি হয়তো দান করছেন। কিন্তু ইউরোপ আমেরিকাতে এমন জায়গা আছে, অনেক দেশ যেখানে দান করার সিস্টেম নেই, বা ওই দান করবে যে ওই ভিক্ষুক নেই। তারা কি করে, তারা একটা সময় পয়সা আলা হয়ে তারা দাতব্য ফান্ড দিতে কিংবা রোটারি করে, লায়ন্স করে, ওইগুলোতে দান করে। আমাদের দেশে দরিদ্রসীমা নিচে বিদায় আমরা দান করার মানুষগুলো পাই কাছাকাছি। তো এই জন্য দান করার একটা ইচ্ছা থেকে, প্রবণতা থেকে কিন্তু মানবতার কাজ তৈরি হয়। আমরা যারা মানবাধিকার কাজ করি, আমরা হয়তো দেখা গেছে নিজে কারো রক্ত জোগাড় করে দিচ্ছি, আবার রক্ত নাই নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত দিচ্ছি। হ্যাঁ, এই ধরনের কাজগুলিতে কিন্তু আস্তে আস্তে মানবতা শেষ হয়। সব কাজ দিয়ে টাকা পয়সা দিয়ে হয় তাই না, চেতনা থেকে কিন্তু এইসব জাগ্রত হতে হয়। এই ধনী আর গরিবের বিষয়বস্তু না, আল্লাহ পাক কিন্তু ধনী গরিব দেখেন না, আল্লাহ পাক দেখেন তার অন্তরের দানটাকে। আমরা যারা অন্তরের থেকে দান করি তারাই কিন্তু আসলে মানবতার কাজগুলো করার জন্য এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। বিষয়টি তো আমরা জানতে পারলাম। আমার পরবর্তী প্রশ্ন, আপনি তো সার্ক মানবাধিকারের সাথে যুক্ত আছেন, তো এটা ছাড়াও অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে আপনি কাজ করছেন কিনা বা যুক্ত আছেন কিনা? আমি তো আসলে এই মানবাধিকার কাজগুলো করতে গিয়ে অনেক সংগঠনের উপদেষ্টা বা সভাপতি হিসেবে আছি। এই বর্তমানে আজব নূর ফাউন্ডেশন, ওটার উপদেষ্টা হিসেবে আছি, কিংবা অন্যান্য আরও বৃদ্ধাশ্রমগুলোর সাথে কাজ করি। তো আমি শীতল ঝর্ণা একটা বৃদ্ধাশ্রম আছে, বয়স্ক বৃদ্ধাশ্রম, ওটার সাথেও কাজ করি। তো এই ধরনের সংগঠনগুলো বিভিন্ন মাদ্রাসার সাথে, এটি মাদ্রাসার সাথে সংগঠনের সাথে যা কাজ করে থাকি, এদের অনাথ আশ্রমগুলোর সাথে কাজ করি। চট্টগ্রামে আমাদের
এই 2-3টা অনাথ আশ্রম আছে, কিন্তু বৃদ্ধাশ্রম আছে, যেগুলোর অবস্থা খুবই খারাপ। তো আমরা এগুলোর সাথে পাশাপাশি দাঁড়ায় থাকি। আর কখন যে মানবাধিকার কর্মী হয়ে গেছি জানি না, যে আমার পরিবারের সবাই আমাকে এখন কোনো কিছু হলেই ওই আগে ওকে ডাক দেয়, মানে সেই শব্দটা ইউজ করে। যেমন আমি নিজের অজান্তে মানুষ গাড়ি বাড়ি করে, টাকা পয়সা করে, আমি ওগুলো করে নিই। আমি আমার মানবাধিকার করতে গিয়ে এবং রোগী কল্যাণ সমিতির মেম্বার হয়েছি, ডায়াবেটিস হাসপাতালের মেম্বার হয়েছি, রেড কিচেনের মেম্বার হয়েছি, ল্যাব মেম্বারগুলো। এই কাজগুলো করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন দেখা গেছে আমার ফ্যামিলির কারো একটু অসুস্থ হয়েছে, আগেই বলা হয় ওকে, এবং আমি ওইটি শুধু এটা না, আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই, মানে যখনই কোনো মানবাধিকারের কাজ আসে আগে শাহিনকে খুঁজ দেয়। তো এইভাবে করতে করতে একসময় দেখা গেছে কি, যে মানবাধিকারের শব্দটা আমার সাথে অনেক যায় মনে করলাম। এই জন্য আমি এটি ইউজ করি। যে এটা থেকে একসময় যখন নতুন নতুন শুরু করতাম, তখন হয়তো অনেকে ব্যঙ্গাত্মক বলতো, হেঁটে গেলে পিছন থেকে বলতো এই মানবাধিকার যায়, মানবাধিকার যায়, কিন্তু একই জায়গায় আবার পিছন থেকে ওরাই যখন উপকার দরকার হতো তখন ডাকতো যে শাহিন ভাই আমার এই কাজটা একটু করে দেন না। তো যারা চিনে আমাকে বা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা জানে, তারা জানবে হয়তো শুধু চট্টগ্রামে নয়, বান্দরবান, খাগড়াছড়ি, বিভিন্ন জায়গায়, মানে আমাদের চট্টগ্রামে সারা বাংলাদেশে অনেক জায়গায় আমি অনেক কাজ করেছি। আর আমার এই কাজের পিছনে যারা বেশি উদ্যোক্তা বা আমাকে পাশাপাশি সবসময় ছিলেন, 2-3টা ব্যক্তি যাদের কাজ কথা না বললেই নয়, যেমন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আবেদ আলী, তারপর বান্দরবনের রাজকন্যা ডোনাই ফ্রোনিলি, তারপর উত্তর জেলার আমার এরফানুল্লাহ চৌধুরী ইঞ্জিনিয়ার, এরা সবসময় আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে বিভিন্ন রকম। আসলে মানবতা কাদের কাছে শিখতে হয়, এদের কাছে গেলে শেখা যায় যে এরা মানবাধিকার কীভাবে করে। আর না হলে দেশে এই ব্যাঙের ছাতার মতো মানবাধিকার আছে, সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত। আমরা দেখি যে শুধু মানবতা না, প্রত্যেকটা জায়গায় অভিনয় করে বিভিন্ন রকম টাকা তোলা হয়, এই দেওয়া হয়। তো এগুলো থেকে দূরে থাকে অরিজিনাল মানবাধিকার করাটাই হচ্ছে মানুষের মনুষ্যত্বের মূল ব্যাপার। তো সর্বশেষ আপনার কাছে যেটি জানতে চাইবো, দিগন্তের বার্তা 24.com এর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বার্তা দিতেন। দিগন্ত বার্তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে, যে বর্তমান সময় প্রেক্ষাপটে এই ধরনের একটা বিষয় নিয়ে অনুষ্ঠান করার জন্য। আমরা চাই যে দেশের সমাজ, তরুণ সবাই এগিয়ে আসুক, এবং এই ধরনের প্রচার প্রচারণাগুলোর জন্য যাতে সবসময় ওনারা সময় দেয়। আর আমরা যারা চিটাগং শহরে বাস করি, বা আমাদের এই শহরটাকে সুন্দর রাখার জন্য, যে শুধু বার্তা একটাই, আমরা আমাদের শহরটাকে আমাদের ঘরের মতো পরিষ্কার রাখবো। বার্তা একটাই, আমরা আমাদের শহরে হলুদ ড্রেস পরা যে সেবিকারা আছেন তাদের পাশেও দাঁড়াবো। আমরা শহরটাকে পরিষ্কার রাখলেই পুরো সমস্ত শহরটাকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে পারবো। আমরা আমাদের ঘরটাকে পরিষ্কার রাখি, কিন্তু আমাদের শহরটাকে পরিষ্কার রাখি না। তো আমরা যারা আমাদের সিটি কর্পোরেশন হোক বা সিডিএস কর্মকর্তা হোক বা যারা সেবক আছেন, তাদের পাশেও কিন্তু দাঁড়ানো উচিত। আমরা কি বলতে পারি যে আমরা কখনো তাদের পাশে দাঁড়াইছি? আমরা আসলে কখনো দাঁড়াইনি। কেননা আমরা দান করি, কিন্তু আমাদের দানের ক্ষেত্রে সর্বোচ্চ নোটটা হলো যে 1000 টাকা, সেটাকে বিশাল মনে করি আমি মসজিদের দান বক্সে দিলে কিংবা কোনো একটা গরিবকে দিলে। কিন্তু সে একই 1000 টাকার নোট যখন আমি শপিংয়ে যাই, সবচেয়ে ছোট নোট আমার কাছে, যে এটা শপিং করার জন্য যোগ্য না, কিন্তু আমি কখনোই মসজিদের দান বক্সে 1000 টাকা একসাথে দিতে চাই না, ভয় পাই। এই 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 তফাৎটা যতদিন পর্যন্ত চেঞ্জ হবে না, এই তফাৎটা যখন আমার অন্তর থেকে পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত আমি কোনোখানে শান্তি পাবো না। আমি হয়তো এই কালো শান্তি পাবো না, ওই কালো শান্তি পাবো না। এই দিগন্তের বার্তার মাঝে আমি এই একটা জিনিসই বলবো প্রচার প্রচারণায়, যে আপনারা কাজ করে যান, আমরা আপনাদের সাথে আছি। এই শহরটা সুন্দর হলে আমাদের আগামী দিনটা সুন্দর হবে। ধন্যবাদ দিগন্ত বার্তাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডা। বিদায় নিচ্ছে আমি সাবিহা। দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিগন্তের বার্তা 24.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।